নমস্কার, ডিসকভারিং এডুকেশন ফর বেসিক্স চ্যানেলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। এই বিষয়টি সম্পর্কে আলোচনা শুরু করার আগে আমরা বুঝে নেব সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে কী বোঝায়। সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে সাধারণভাবে সেই ডেভেলপমেন্ট প্রক্রিয়াকে বোঝায় যে ডেভেলপমেন্ট প্রক্রিয়ার জন্য বা ডেভেলপমেন্টের জন্য কোনো মারাত্মক রকমের কিছু ক্ষতি সম্মুখীন হতে হয় না, বা আরও সহজ করে বলতে গেলে অর্থাৎ যে গুণগত বা পরিমাণগত পরিবর্তন মূলত সমাজস্থ মানুষের চাওয়া পাওয়া বা প্রয়োজনীয়তার বিষয়গুলিকে পূরণ করার জন্য, কিংবা সামাজিক দিক থেকে পরিবর্তনের বিষয়গুলি, রাজনৈতিক অর্থনৈতিক বিভিন্ন দিক থেকে যে পরিবর্তনের বিষয়গুলি বা পরিবর্তনের ক্রিয়াগুলি সম্পন্ন হয়, এবং এই পরিবর্তনের জন্য বা পরিবর্তনের প্রভাব পরিবেশও কিন্তু স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। যদি এই প্রভাব যদি অত্যন্ত নেতিবাচক হয় তাহলে সেক্ষেত্রে বলা হবে যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কনসেপ্টটি এস্টাবলিশড হয়নি। যেখানে ক্ষতি স্বীকার করতে হয় সমাজকে, যেখানে ক্ষতি স্বীকার করতে হয় রাষ্ট্রকে, সেখানে সাস্টেনেবল ডেভেলপমেন্টের বিষয়টি থাকে না। তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে কনসেপ্টটি সেটাকে সহজ করে বলতে গেলে যে আমরা পরিবর্তন করব, কিন্তু পরিবর্তনের সাথে সাথে কোনো রকমের যাতে কম্প্রোমাইজ করে আমাদেরকে থাকতে না হয়, আগামী প্রজন্ম বা আগামী দিনের বা ফিউচার যাতে কোনো রকমের কম্প্রোমাইজিং মাইন্ডসেটকে গঠন করতে বা গড়ে তুলতে বাধ্য হয়, এমন পরিবর্তনকে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলবো। অর্থাৎ যদি কোনো রকমের পরিবর্তন বা যে কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ চেঞ্জ, সেই চেঞ্জ যদি একটি স্থিতিশীল অবস্থা নির্মাণ করতে বা স্থিতিশীল পরিস্থিতি নির্মাণ করতে বিশেষভাবে সাহায্য করে, সেই পরিবর্তনকেই সাধারণভাবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলে উল্লেখ করা হয়। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে বিষয়টি হচ্ছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। তো সাস্টেনেবল ডেভেলপমেন্টে যেমন একটি উদাহরণ দিয়ে বিষয়টিকে অর্থবহ করে তোলার চেষ্টা করছি। যেমন ধরা যাক যে মানুষের প্রয়োজনীয়তা রয়েছে যে নিজেদের প্রয়োজনে যে বিশেষ সম্পদ অর্থাৎ বনভূমির অন্তর্ভুক্ত অর্থাৎ গাছ, বড় বড় বৃক্ষ, সে বৃক্ষের প্রয়োজনীয়তা রয়েছে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, কিংবা নিজেদের যে জীবনযাপন প্রণালী, সেই জীবনযাপন প্রণালীতে অনেক প্রয়োজনীয়তার বিষয়গুলি পূরণ করার জন্য বৃক্ষের প্রয়োজনীয়তা রয়েছে বা বৃক্ষচ্ছেদের প্রয়োজনীয়তা রয়েছে, দরকার রয়েছে। এমতো পরিস্থিতিতে যদি এরকম একটি অল্টারনেটিভ ব্যবস্থা করা হয়, অর্থাৎ একটি যদি গাছ কাটা হয় তার পরিবর্তে যদি 10 থেকে 20টি আবার নতুন করে সেই জায়গাটিতে বৃক্ষ রোপণ করা হয়, ফলস্বরূপ কী হবে, বৃক্ষ নামক যে সম্পদের প্রয়োজনীয়তা মানুষের রয়েছে বা মানবজাতি বা মানব সমাজের রয়েছে, সেই মানবজাতি যেমন সম্পদকে ব্যবহার করার একটা সুযোগ পাবে, পাশাপাশি সে সম্পদ ব্যবহারের ফলে যে প্রাকৃতিক ক্ষেত্রে যে একটি অসম্পূর্ণতার জায়গা বা ঘাটতির জায়গা, সম্পদের দিক থেকে ঘাটতির জায়গা বা ঘাটতির পরিস্থিতি নির্মাণ হচ্ছে, সেই ঘাটতিটাকে যথার্থরূপে মিনিমাইজ করার জন্য বা সেই ঘাটতিটাকে পূরণ করার জন্য যদি ব্যক্তি, সমাজ বা রাষ্ট্র সদর্থক পদক্ষেপ গ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে যে বিকাশ এর ধারা ধীরে ধীরে এগিয়ে যাবে, সেই বিকাশকেই সাধারণভাবে বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আজকে আমরা আলোচনা করব সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। আমরা জানি ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন বা সম্মিলিত জাতিপুঞ্জ হলো এমন একটি আন্তর্জাতিক সংস্থা, যে সংস্থা মূলত সমগ্র বিশ্বে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে বা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে সদা সর্বদা কর্মরত। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আমরা দেখেছি সমগ্র বিশ্বে যে যুদ্ধের বিভীষিকা বা যুদ্ধের যে বাতাবরণ বা পরিবেশ ছিল, সেই পরিস্থিতিতে মানব সমাজ বা মানবজাতি অত্যন্ত সংকটের সম্মুখীন হয়েছিল। সেই সংকটের অবস্থা থেকে বা সংকটপূর্ণ অবস্থা থেকে মুক্তি পাওয়ার আশায় বিভিন্ন রকমের বহু শক্তিধর রাষ্ট্র পারস্পরিক মীমাংসার মাধ্যমে, পারস্পরিক আলোচনার পরিপ্রেক্ষিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে সম্মিলিত জাতিপুঞ্জের কার্যকারিতা ব্যাপকতা লাভ করে। এই জাতিপুঞ্জের বা সম্মিলিত জাতিপুঞ্জের ডাকে 2015 খ্রিস্টাব্দে বা 2015 সালের
এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট এর বিষয়টি একটি আন্তর্জাতিক আলোচনা চক্রে বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের যে বিষয়টি একটি আন্তর্জাতিক আলোচনা চক্রে নির্ধারণ হয়। সেখানে অর্থাৎ 2015 সালের যে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের ডাকে যে যে রাষ্ট্রের বিশ্বের বিভিন্ন দেশগুলি মূলত 193টি দেশের প্রতিনিধি বা লিডার্সরা সেই আন্তর্জাতিক সম্মেলনে উপস্থিত ছিলেন এবং সমগ্র বিশ্বে যে বিভিন্ন রকমের প্রবলেম, বিভিন্ন রকমের সমস্যাগুলি রয়েছে, যে সমস্যাগুলি সাধারণভাবে জনজীবনকে যেমন বিপর্যস্ত করছে, যেমন সমাজকে বিপর্যস্ত করছে, পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে, পাশাপাশি রাষ্ট্রের বিভিন্ন রকম যে স্বাভাবিক অবস্থা তা বিঘ্নিত করছে বা নষ্ট করছে, সেই বিষয়গুলিকে পুনঃপ্রতিষ্ঠার জন্য বা সেগুলিকে পুনরায় একটি গঠনমূলক জায়গায় নিয়ে আসার জন্য সেই আলোচনা চক্রে অর্থাৎ 2019 সালের যে আলোচনা চক্র, যেখানে 193টি দেশের জনপ্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন বা নেতা সেখানে উপস্থিত ছিলেন বা লিডাররা উপস্থিত ছিলেন এবং 15 বছরের জন্য এই আলোচনা চক্রে বা এই আন্তর্জাতিক আলোচনা চক্রে 15 বছরের জন্য কতগুলি লক্ষ্য নির্ধারণ করা হয় বা টার্গেট ঠিক করা হয় যে আগামী 15 বছর অর্থাৎ 2030 সালের মধ্যে সমগ্র বিশ্বের যে রাষ্ট্রগুলি, মূলত সম্মিলিত জাতিপুঞ্জের অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলি এই লক্ষ্যগুলি পূরণ করার জন্য সদা সর্বদা নিজেদেরকে নিযুক্ত করবে বা ইতিবাচক বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করবে। এবার আমরা আলোচনা করব এমন কি গোল রয়েছে, এমন কি লক্ষ্য রয়েছে যে লক্ষ্যগুলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস হিসেবে বিবেচিত। মূলত বলা হয় যে লক্ষ্যগুলি মূলত এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের পরিপ্রেক্ষিত নির্মাণ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেগুলি হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যা মূলত ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের অন্তর্ভুক্ত একটি ব্যাপকতম একটি প্যারামিটার বা নির্ণায়ক হিসেবে বিবেচিত হয়েছে। যাই হোক, যে 17খানি লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল 15 বছরের জন্য, সেই 17টি লক্ষ্য সম্পর্কে আজকে আমরা এক এক করে আলোচনা করব এবং এই যে 17টি লক্ষ্য, সেই 17টি লক্ষ্য মধ্যে প্রথম যেটি গুরুত্বপূর্ণ লক্ষ্য সেটি হচ্ছে নো প্রভার্টি বা জিরো হাঙ্গার পলিসি। আজকে আমরা যদি দেখি 21 শতাব্দীর দ্বিতীয় দশকে এসেও বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাষ্ট্রে, তা উন্নত রাষ্ট্র হোক বা উন্নয়নশীল রাষ্ট্র হোক, এই উন্নত রাষ্ট্র অপেক্ষা উন্নয়নশীল রাষ্ট্রগুলিতে সাধারণ মানুষের জনজীবনে দারিদ্রতার উপস্থিতি আমরা স্পষ্টভাবে দেখতে পাই। এই দারিদ্রতার জন্যই আজকে ক্ষুধা, তৃষ্ণার মতো ঘটনাগুলি আজকে আমরা মানব জীবনে স্পষ্টভাবে পর্যবেক্ষণ করতে পারি। তাই এই আলোচনা চক্রে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন বা ইউনাইটেড নেশনস এর যে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তা সম্মিলিত জাতিপুঞ্জ বিকাশমূলক কার্যক্রম বা প্রোগ্রাম এর আওতায় প্রথম যে লক্ষ্যটি নির্ধারণ করেছিল তা হলো নো প্রভার্টি, অর্থাৎ সমগ্র বিশ্বের প্রত্যেকটি সমাজ থেকে, অর্থাৎ মূলত সম্মিলিত জাতিপুঞ্জের অন্তর্ভুক্ত যে দেশগুলি, সেই দেশগুলি প্রত্যক্ষভাবে কার্যকরী উপায়ে সমাজ থেকে মানুষের জীবন থেকে এই দারিদ্রতা দূরীকরণের জন্য সদর্থক পদক্ষেপ গ্রহণ করবে। এক্ষেত্রে বলা হচ্ছে যে বিশ্বের প্রায় 800 মিলিয়ন মানুষের ইনকাম, প্রতিদিনের দৈনন্দিন ইনকাম $1.25 থেকে কম। যদি আমরা ডলারের একটা নর্মাল ক্যালকুলেশন করি, তাহলে ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি অনুসারে ডলারের যে ভ্যালু, সেই অনুসারে হয়তো সেটা ক্যালকুলেট করলে দেখা যাবে 100 টাকার কম। অর্থাৎ প্রতিদিন 100 টাকার কম রোজগার রয়েছে এরকম গোটা বিশ্বে প্রায় 800 মিলিয়ন মানুষ এর অস্তিত্ব আমরা দেখতে পাই। এখানে এই আলোচনা চক্রে তাই সিদ্ধান্ত হয়েছিল যে এই যে এক্সট্রিম প্রভার্টি, সেই এক্সট্রিম প্রভার্টি 2015 সালের মধ্যে যে এক্সট্রিম প্রভার্টি ছিল বা দরিদ্র সীমার নিচে বসবাস করে এরকম মানুষের সংখ্যা অধিক ছিল, সে দারিদ্রতা দূরীকরণের জন্য যে সমস্ত রাষ্ট্রে এই দারিদ্রতা চরম পর্যায়ে রয়েছে, সেই দারিদ্রতা দূরীকরণের জন্য সেই রাষ্ট্রকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য এবং এক্ষেত্রে
এই পদক্ষেপ কী হবে সেই সম্পর্কে মনিটরিং করার জন্য আন্তর্জাতিক যে সংস্থাটি অর্থাৎ ইউএনও, সেই ইউএনও সেটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে পরিচালনার জন্য দায়বদ্ধ বা দায়িত্ব গ্রহণ করেছে। এরপরের যে বিষয়টি, এরপরে যে লক্ষ্যটি নির্ধারণ করা হয়েছিল তা হলো জিরো হাঙ্গার, গোল অফ জিরো হাঙ্গার। জিরো হাঙ্গার কথাটির অর্থ এখানে বলা হচ্ছে যে সমগ্র বিশ্বে যাতে অনাহারে মানুষ কোনোভাবে, কোনো প্রান্তের, কোনো প্রদেশের মানুষ যাতে অনাহারে তাদের জীবন বিসর্জন করতে না হয় বা জীবন নষ্ট তাদের যাতে না হয়, তার জন্য যেখানে এই ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদির মতো বিভিন্ন রকম সমস্যাগুলি রয়েছে, সেই সমস্যাগুলিকে নিরাময়ের জন্য, সেই সমস্যাগুলিকে দূর করার জন্য আন্তর্জাতিক এই সংস্থাটি মূলত এই টার্গেটটিকে ফিক্সড করেছে। এবং এখানে বলা হয়েছে যে এই ক্ষুধাকে দূর করতে হবে, এবং ক্ষুধাকে বা হাঙ্গারকে দূর করতে গেলে সবথেকে আগে যে বিষয়টি দরকার, ঠিক করা প্রয়োজন, তা হলো কি অ্যাচিভ করতে হবে? অ্যাচিভ করতে হবে ফুড সিকিউরিটি। ফুড সিকিউরিটি কথাটির অর্থ কী? অর্থাৎ খাদ্য নিরাপত্তা, যেন প্রত্যেকটি মানুষ প্রতিদিনের যে ন্যূনতম খাদ্যের চাহিদা রয়েছে সেই খাদ্য পূরণের সুযোগ যেন থাকে, এবং সেই সুযোগ যদি কোনো রাষ্ট্রে বা কোনো প্রদেশে না থাকে, সেই রাষ্ট্র বা সেই প্রদেশ এর যে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বা যে লিডাররা এই সম্মেলনে উপস্থিত ছিলেন, তাদেরকে এই লক্ষ্যটি নির্ধারণ করা হয়েছিল যে তারা যেন আবশ্যিক রূপে তার রাষ্ট্রের অন্তর্ভুক্ত প্রত্যেকটি নাগরিককে যেন ফুড সিকিউরিটি প্রোভাইড করতে পারে। পাশাপাশি বলা হয়েছে তাদের জীবনে ম্যালনিউট্রিশন একটি মারাত্মক ভূমিকা, কারণ এই খাদ্যের অভাবের জন্য ম্যালনিউট্রিশন একটি গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে এই সমস্ত দেশে দেখা গিয়েছে। তাই বলা হয়েছে সেই নিউট্রিশনাল যে প্রবলেম বা নিউট্রিশনাল যে ডেফিসিয়েন্সি, সেই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিকে দূর করার জন্য সে রাষ্ট্র উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। এবং আরও বলা হয়েছে যে এই ফুড সিকিউরিটি বা এই যে নিউট্রিশনাল ভ্যালুকে ইনক্রিজ করার জন্য আরেকটি বিশেষ পদক্ষেপ গ্রহণ করা দরকার। সে পদক্ষেপ হলো সাস্টেনেবল এগ্রিকালচারকে প্রমোট করতে হবে। সাস্টেনেবল এগ্রিকালচার বলতে কি বোঝানো হচ্ছে? এখানে যেমন একটা আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন অর্গানিক এগ্রিকালচার, অর্থাৎ যেখানে অর্গানিক বিভিন্ন রকমের কম্পাউন্ড বা অর্গানিক বিভিন্ন রকম কম্পোনেন্ট ব্যবহার করে বা অর্গানিক টেকনোলজি ইউজ করে যখন এগ্রিকালচারের যে বিষয়টি কন্ডাক্ট হবে, ফলস্বরূপ কী হবে? কেমিক্যাল যে কম্পাউন্ডগুলি তার প্রভাবের জন্য পরিবেশের যে বিভিন্ন রকম ক্ষতি বা বিভিন্ন রকম দূষণের মতো ঘটনাগুলি ঘটছে, সেই দূষণ বা ক্ষতি বা এখানে যেমন বলা হয় এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন এর মতো যে ঘটনাগুলি ঘটছে, বা যে রিসোর্সের যে কোয়ান্টিটি বা কোয়ালিটি যে ডেফিসিয়েন্সি আমরা দেখতে পাচ্ছি প্রকৃতির মধ্যে, সেটি যেন এগ্রিকালচারের জন্য সেটি যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য সমগ্র বিশ্বে এই বার্তাটি বা এই লক্ষ্যটি নির্ধারণ করে দেওয়া হয়েছে যে বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্র, মূলত সম্মিলিত জাতিপুঞ্জের অন্তর্ভুক্ত প্রত্যেকটি রাষ্ট্র এই সাস্টেনেবল এগ্রিকালচারের দিকে ফোকাস করবে। এবং 2030 সালের মধ্যে, অর্থাৎ এই যে লক্ষ্য, এই লক্ষ্যগুলি মূলত 15 বছরের জন্য নির্ধারণ করা হয়েছে। 2030 সালের মধ্যে যে এই যে খাদ্যের অভাব বা অনাহারের যে বিষয়টি, এই অনাহারের বিষয়টিকে নির্মূল করা, পাশাপাশি ফুড সিকিউরিটি বিষয়টিকে স্ট্যাবলিশ করা, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিকে ইমপ্রুভ করা এবং সাস্টেনেবল যে এগ্রিকালচার, সেই এগ্রিকালচারের জায়গাটিকে স্ট্যাবলিশ করার কথা বিশেষ করে বলা হয়েছে। এরপরে তৃতীয় যে গুরুত্বপূর্ণ লক্ষ্যটি, এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে 17টি লক্ষ্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য, সেটি হচ্ছে গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং। অর্থাৎ বলা হচ্ছে সমগ্র বিশ্বের মানুষ যেন সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করে। এখানে দু রকম স্বাস্থ্যের কথা বলা হয়েছে, যেমন দৈহিক ফিজিক্যাল হেলথ, পাশাপাশি মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ। এই ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ যাতে যথার্থভাবে গড়ে ওঠে সেই দিকে ফোকাস করতে হবে প্রত্যেকটি দেশীয় সরকারকে, প্রত্যেকটি প্রদেশের সরকারকে বা সেই রাষ্ট্রকে। যে রাষ্ট্রের অন্তর্ভুক্ত নাগরিকরা সে রাষ্ট্রে বসবাস করছে, সেই নাগরিকদের স্বাস্থ্য যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, স্বাস্থ্য যাতে কোনোভাবে নষ্ট না হয়, সেটিকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব বা সেটিকে রক্ষা করার দায়িত্ব রয়েছে এই জাতিপুঞ্জের অন্তর্ভুক্ত প্রত্যেকটি দেশের।
প্রত্যেকটি রাষ্ট্রে। এখানে যেমন বলা হয়েছে যে প্রত্যেকটি দেশে যে সমস্ত যে শিশু মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে, এই অধিক মাত্রায় রয়েছে, একই রকমভাবে সেটিকে কমাতে হবে, অর্ধেকের বেশি কমিয়ে দিতে হবে। একই রকমভাবে ম্যাটারনাল মর্টালিটি রেট, যেখানে আমরা যে সমস্ত উন্নয়নশীল রাষ্ট্রগুলিতে সব থেকে বেশি আমরা দেখতে পাই, সেই সমস্ত রাষ্ট্র থেকে সে ম্যাটারনাল মর্টালিটি রেটকে ডিক্রিজ করতে হবে। এরপরে যে বিষয়টি সম্পর্কে ফোকাস করা হয়েছে, এরকম বিভিন্ন রকমের সমস্যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে যে এমন কিছু ভাইরাস বা এমন কিছু ডিজিজ যা জনসমাজে আমরা স্পষ্টভাবে দেখতে পাই। তার মধ্যে যেমন একটি গুরুত্বপূর্ণ হলো এইডসের মতো সমস্যা। এই এইডসের সমস্যার জন্য আজকে দেখা যায় অল্প বয়সে, অল্প জীবনকাল সমাপ্তির পূর্বেই অনেকের মৃত্যু বরণ করছে এবং তার ফলে তারা সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারছে না। যেমন এখানে একটি উদাহরণ হিসেবে বলা হয়েছে যে সাব সাহারান যে আফ্রিকা, সেই সাব সাহারান আফ্রিকাতে যে অধিক সংখ্যক অ্যাডোলেসেন্ট অধিক সংখ্যক বয়স সন্ধিক্ষণের যে ছেলেমেয়েরা, তারা কিন্তু অধিক পরিমাণে কিন্তু মৃত্যুবরণ করে। মৃত্যুবরণের কিন্তু একটি সবথেকে বড় কারণই হলো এইডসের মতো মারণ রোগের প্রভাব। এই যে এইডসের মতো মারণ রোগের প্রভাবের জন্য কিন্তু সাধারণভাবে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের জীবন কিন্তু নিরাপদ বা সুনিশ্চিত নয়। সেই জন্য বলা হয়েছে যে সেই অঞ্চলগুলিতে মূলত যেখানে এরকম মারণ রোগ বা মারণ ব্যাধির প্রকোপ প্রচুর রয়েছে, বা যেখানে শিশু মৃত্যুর হার অধিক রয়েছে, জন্মকালীন মায়েদের মৃত্যুর হার, যেটাকে বলা হচ্ছে ম্যাটারনাল মর্টালিটি রেট, এইগুলোকে যাতে যথার্থরূপে ডিক্রিজ করা যায়, তার জন্য প্রত্যেকটি রাষ্ট্রের যে রাষ্ট্র ব্যবস্থা, সেখানে কিন্তু সদর্থক পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখানে আরও বলা হয়েছে এনশিওর হেলদি লাইফস অ্যান্ড প্রমোট ওয়েলবিং ফর অল অ্যাট অল এজেস। প্রত্যেকটি বয়সের যে নাগরিক, প্রত্যেকটি বয়সের যে মানুষ রয়েছে, সে প্রত্যেকটি বয়সের মানুষের যেন শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে সুস্বাস্থ্যের অধিকারী করে তোলা যায়, সেই দিকেও কিন্তু এই লক্ষ্যের মধ্যে সেই বিষয়গুলিকেও ফোকাস করা হয়েছে। এরপরে যে বিষয়টি রয়েছে তাহলে চতুর্থ গুরুত্বপূর্ণ যে লক্ষ্যটি, সে লক্ষ্যটি হলো কোয়ালিটি এডুকেশন। আমরা জানি কোয়ালিটি এডুকেশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয়। প্রথমে বলা হচ্ছে যে এই দারিদ্রতা নিরাময়ের আগে আমাদেরকে সবার আগে যেমন দরকার, সেটি হচ্ছে উপযুক্ত বা কোয়ালিটি এডুকেশন। এই কোয়ালিটি এডুকেশন কী করতে পারে? সমাজ থেকে পভার্টি এবং কনফ্লিক্টের মতো বিভিন্ন রকমের ঘটনাগুলি, বিভিন্ন রকমের সমস্যাগুলি কিন্তু নির্মূল করতে পারে বা দূর করতে পারে। এখানে আরও বলা হয়েছে যে এখানে কি বলা হয়েছে, কোয়ালিটি এডুকেশনের এই আলোচনায় বা এই লক্ষ্যের মধ্যে বলা হয়েছে এনশিওর ইনক্লুসিভ অ্যান্ড ইকুইটেবল কোয়ালিটি এডুকেশন অ্যান্ড প্রমোট লাইফ লং লার্নিং অপরচুনিটিস ফর অল। এনশিওর ইনক্লুসিভ অ্যান্ড ইকুইটেবল কোয়ালিটি এডুকেশন, এখানে কি করতে হবে? যে এখানে নিশ্চিত করতে হবে যেন সমাজের প্রত্যেকটি বর্গের ছেলেমেয়েরা যেন কোয়ালিটি এডুকেশনের সুযোগ পায়। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে প্রত্যেকটি বর্ণের ছেলেমেয়েরা যাতে যথার্থ শিক্ষা গ্রহণের সুযোগ পায়, সেটিকে এনশিওর করার কথা কিন্তু বলা হয়েছে। এবং এই কোয়ালিটি প্যারামিটারের মধ্যে বা এই লক্ষ্যের মধ্যে সেটিকে এনশিওর করতে হবে যেন সমগ্র বিশ্বের প্রত্যেকটি প্রান্তের ছেলেমেয়েরা যেন কোয়ালিটি এডুকেশনটা পায়। তারপরে বলা হচ্ছে যে দ্বিতীয় যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে ইকুইটেবল কোয়ালিটি এডুকেশন, যেখানে বলা হচ্ছে যে যথার্থ রূপে কোয়ালিটি এডুকেশনটা তাদেরকে পৌঁছাতে হবে যতটা সম্ভব, যতটা দেওয়া যায়, যতটা যথার্থ রূপে করা যায়, নিশ্চিত করা যায়, সেই ইকুইটেবল কোয়ালিটি এডুকেশন তাদেরকে দিতে হবে। এবং তাদেরকে নিশ্চিত করতে হবে, অর্থাৎ রাষ্ট্রগুলিকে নিশ্চিত করতে হবে যেন এই যে এডুকেশনের যে অপরচুনিটি, লাইফ লং লার্নিংয়ের যে অপরচুনিটিস রয়েছে, সেই লাইফ লং লার্নিং অর্থাৎ জীবনব্যাপী যে শিক্ষা, তারা যেন জীবনের প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি পর্বে যাতে যথার্থভাবে শিখতে পারে, এই শেখার যে অপরচুনিটি, এই সুযোগ যেন তারা পায়। এবং এই সুযোগগুলিকে নিশ্চিত করার জন্য বা এই সুযোগ সরবরাহের জন্য রাষ্ট্র ব্যবস্থা বা রাষ্ট্রযন্ত্রকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং সেজন্য এখানে যে বিষয়গুলি বলা হয়েছে
যে ইউনিভার্সাল প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশান এবং অ্যাফোর্ডেবল ভোকেশনাল ট্রেনিং, অ্যাক্সেস অফ হায়ার এডুকেশান, এই ধরনের বিভিন্ন রকমের কার্যক্রম, বিভিন্ন রকমের প্যারামিটারকে নিশ্চিত করে দেওয়া হয়েছে। যে প্যারামিটারগুলি মূলত এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের যে একটি গুরুত্বপূর্ণ গোল হিসেবে বলা হয়েছে কোয়ালিটি এডুকেশান, সে কোয়ালিটি এডুকেশানকে কিন্তু এনশিওর করতে পারবে বা নিশ্চিত করতে পারবে। এরপরে পঞ্চম যে লক্ষ্যটি রয়েছে সেটি হলো জেন্ডার ইকুয়ালিটি। আমরা দেখেছি লিঙ্গ বিদ্বেষ, আমরা দেখেছি সমগ্র বিশ্বে লিঙ্গ বিদ্বেষ রয়েছে, পুরুষ এবং নারীর মধ্যে ভেদাভেদ রয়েছে। তা বিশ্বের বিভিন্ন রকম উন্নত রাষ্ট্রগুলিতেও আমরা যেমন দেখতে পাই, উন্নয়নশীল রাষ্ট্রগুলিতে যেটি সবথেকে বেশি পরিমাণে দেখা যায়। সেজন্য এটি হচ্ছে একটা আন্তর্জাতিক সমস্যা এবং এখানে দেখা গেছে যে নারীদের অধিকার বিভিন্নভাবে নষ্ট হয়, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং নারীরা চিরকাল তারা সকল সমাজে তারা কিন্তু কী হয়েছে, শোষিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, অবহেলিত হয়েছে। এই নারীরা যাতে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য এখানে অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে পঞ্চম যে গুরুত্বপূর্ণ গোল তা হলো কিন্তু জেন্ডার ইকুয়ালিটি। বলা হচ্ছে যে নারী পুরুষ উভয়ের যাতে যথার্থ অধিকার থাকে, বিভিন্ন রকমের অপরচুনিটি যাতে থাকে, যে সমস্ত ডেফিসিয়েন্সি সোশ্যাল সিস্টেমে রয়েছে, যে সমস্ত প্রবলেম সোশ্যাল সিস্টেমে রয়েছে, যে সমস্ত ডেফিসিয়েন্সি ন্যাশনাল অপরচুনিটির ক্ষেত্রে রয়েছে, সেগুলিকে এনশিওর করতে হবে, সেগুলিকে প্রোভাইড করতে হবে। সেই জন্য বলা হচ্ছে জেন্ডার ইকুয়ালিটিকে এনশিওর করতে হবে এবং এটি সম্ভব একমাত্র নারীদেরকে নিজেদেরকে স্বাবলম্বী করানোর মাধ্যমে। এম্পাওয়ার অল ওমেন অ্যান্ড গার্লস, প্রত্যেকটি নারী বা মহিলাদের বা পুরুষ বালিকাদেরকে এম্পাওয়ার করার কথা কিন্তু এই গোলের মধ্যে বিশেষ রূপে ফোকাস করা হয়েছে। এরপরে আরেকটি জিনিস যেটা আমরা দেখেছি যে বিভিন্ন রাষ্ট্রে জেন্ডার ডিসক্রিমিনেশন, সেটা ফ্যামিলি থেকে শুরু করে সোসাইটিতে বিভিন্ন ক্ষেত্রে আমরা জেন্ডার ডিসক্রিমিনেশন দেখতে পাই। সেই জেন্ডার ডিসক্রিমিনেশনকে ডিক্রিজ করার উদ্দেশ্যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসে এই জায়গাটিতে বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। এরপরে যে লক্ষ্যটি রয়েছে সেটি হলো যা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ গোল হিসেবে বিচার করা হয়েছে, তা হলো ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। এই ক্লিন ওয়াটার এবং স্যানিটেশন কিন্তু একটি তাৎপর্যপূর্ণ লক্ষ্য। এখানে বলা হচ্ছে যে এনশিওর অ্যাভেলেবিলিটি অ্যান্ড সাস্টেনেবল ম্যানেজমেন্ট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর অল। আমরা জানি যে বিশ্বে একটি মারাত্মক সমস্যা হিসেবে আত্মপ্রকাশ করেছে, যা একবিংশ শতাব্দীর প্রথম দশক দ্বিতীয় দশকে তার চরম রূপে সেটি আমরা দেখতে পাচ্ছি, তার প্রভাব দেখতে পাচ্ছি। তা হচ্ছে জল সংকট, ওয়াটার স্কারসিটি। এই ওয়াটার স্কারসিটি, এই যে জল সংকটকে নিরাময়ের জন্য বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্রকে সদর্থক পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং রাষ্ট্রীয় যে বিকাশমূলক কার্যক্রম, বিকাশমূলক পরিকল্পনা বা যোজনা, সে বিকাশমূলক যোজনা বা কার্যক্রমের মধ্যে এই যে ক্লিন ওয়াটার যে প্রভিশন, ক্লিন ওয়াটার অ্যাভেলেবিলিটিকে এনশিওর করার প্রভিশন কিন্তু সেখানে রাখা হয়েছে। এবং এখানে বলা হয়েছে যে এই জল যাতে যথার্থরূপে বণ্টিত হয়, অর্থাৎ পানীয় জলের কথা বলা হয়েছে। পানীয় জল যাতে 2030 সালের মধ্যে প্রত্যেকটি মানুষের কাছে যাতে ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার যেন প্রোভাইড করা যায় বা নিশ্চিত করা যায়। তারপর একই রকমভাবে জল নিকাশি ব্যবস্থা যাতে যথার্থ থাকে, সেই দিকে রাষ্ট্রীয় ব্যবস্থায় বা রাষ্ট্রীয় যে সিস্টেমগুলি রয়েছে, ম্যানেজমেন্ট রয়েছে, সেখানে কিন্তু সদর্থক পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হয়েছে। এবং এই প্রসঙ্গে বলা হয়েছে যে এই যে উদ্দেশ্য পূরণ করার মধ্য দিয়ে বা পূরণ করার জন্য যেটি দরকার তা হলো আন্তর্জাতিক সহযোগিতা বা ইন্টারন্যাশনাল কোঅপারেশন। একই রকমভাবে দরকার রয়েছে যে সমস্ত জলাশয়, সেই জলাশয়গুলোকে রক্ষণাবেক্ষণ করা, প্রোটেক্টিং দ্য ওয়াটারল্যান্ডস। একই রকমভাবে নদীগুলোকে রক্ষণাবেক্ষণ করা। একই রকমভাবে বলা হচ্ছে এই জল যাতে যথার্থভাবে রক্ষণাবেক্ষণ করা যায় এবং জলের যে গুণমান তা যেন যথার্থভাবে মেনটেন করা যায়, তার জন্য ওয়াটার ট্রিটমেন্ট টেকনোলজিকে শেয়ার করা। অর্থাৎ প্রত্যেকটি রাষ্ট্র, যে রাষ্ট্রগুলিতে ওয়াটার ট্রিটমেন্ট টেকনোলজি রয়েছে, সেই ওয়াটার ট্রিটমেন্ট টেকনোলজিকে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সরবরাহ করতে হবে এবং এই সরবরাহের মধ্য দিয়েই কিন্তু
আমরা এই লক্ষ্যটাকে সমগ্র বিশ্বের প্রত্যেকটি মানুষের কাছে এই লক্ষ্যটা পূরণ করতে লক্ষ্যটাকে স্ট্যাবলিশ করতে পারবো বা লক্ষ্যটাকে স্ট্যাবলিশ করা সম্ভব হবে। 2030 সালের মধ্যে এই যে সাস্টেনেবল যে ওয়াটার ম্যানেজমেন্ট এবং স্যানিটেশন ফর অল এর যে বিষয়টি, এই বিষয়টিকে এনশিওর করার কথা বলা হয়েছে এই লক্ষ্যে। এরপরে যে সপ্তম গুরুত্বপূর্ণ যে লক্ষ্যটি ঠিক করা হয়েছে তা হলো অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি। শক্তি প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে, অর্থাৎ ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক যে 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 রিসোর্স, ইলেকট্রিক রিসোর্স, সে রিসোর্স যেন প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে যায়। এবং আরেকটি জিনিস এ প্রসঙ্গে কিন্তু বলা হয়েছে যে এই রিসোর্স একমাত্র পৌঁছে দেওয়া যেতে পারে যদি অ্যাফোর্ডেবিলিটি থাকে, অর্থাৎ রিসোর্সটাকে অর্থাৎ এনার্জিটাকে এমন মাত্রায় রাখতে হবে। অর্থাৎ আমরা জানি শক্তি ইউজ করতে গেলে বা শক্তিকে কাজে লাগাতে গেলে বা এনার্জি কনজিউম করতে হলে যেটি দরকার সেটি হচ্ছে এই এনার্জির কিন্তু একটি কস্ট থাকে। সে কস্টের জন্য যেটি হয় সেটি হচ্ছে এরকম যে সকল মানুষ সমানভাবে তাদের প্রয়োজনীয় এনার্জি কিন্তু কনজিউম করতে পারে না। সেজন্য বলা হচ্ছে যে ইলেকট্রিসিটি যে ফেসিলিটি, সে ইলেকট্রিসিটি ফেসিলিটি বিশ্বের প্রত্যেকটি প্রান্তের মানুষ যেন যথার্থভাবে অ্যাক্সেস করতে পারে সেটিকে ফোকাস করা হয়েছে, সেটিকে এই লক্ষ্যে নিশ্চিত করা হয়েছে। এবং তার জন্য কি দরকার? তার জন্য হচ্ছে ইলেকট্রিসিটি কস্ট। সেই ইলেকট্রিসিটি কস্টটিকে একটি নির্দিষ্ট প্যারামিটার অনুসারে একটি নির্দিষ্ট মানদণ্ডে রাখার কথা কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে। যাতে বলা হয়েছে যে এমন কস্ট রাখা হবে না বা এমন মূল্য রাখা হবে না যার ফলে প্রত্যেকটি সাধারণ মানুষ এই যে এনার্জি বা এই যে ইলেকট্রিসিটি ফেসিলিটি বা ইলেকট্রিসিটির যে অপরচুনিটি সেটিকে ইউজ করতে না পারে। তার জন্য বলা হচ্ছে এনার্জি এফিসিয়েন্সি বৃদ্ধি করার জন্য রাষ্ট্র ব্যবস্থায় সদর্থক পদক্ষেপ নিতে হবে, বিভিন্ন রকমের কার্যক্রম গ্রহণ করতে হবে। এ প্রসঙ্গে বলা হয়েছে যে এনশিওর অ্যাক্সেস টু অ্যাফোর্ডেবল, রিলায়েবল, সাস্টেনেবল অ্যান্ড মডার্ন এনার্জি ফর অল। আমরা জানি যে অতি সাম্প্রতিককালে এনার্জি কনজামশনের যে বিষয়টি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেটা যাতে যথার্থভাবে নিয়ন্ত্রিত হয় এবং যথার্থভাবে সকল মানুষের কাছে পৌঁছে যায়। উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে ভারত ভূখণ্ডে আমরা এটি কিন্তু স্পষ্টভাবে দেখতে পাই যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও কিন্তু ইলেকট্রিসিটি এখন সরবরাহের একটা উদ্যোগ দেখা যাচ্ছে এবং সেখানে বিভিন্ন রকমের অ্যাডভান্স বা মডার্ন বিভিন্ন টেকনোলজিকে কাজে লাগানো হচ্ছে, যাতে করে যে সাধারণ মানুষের কাছে এই ইলেকট্রিসিটির যে কস্ট বা ইলেকট্রিসিটি কনজামশনের যে কস্ট সেটা যাতে কম হয় সেটিকে কিন্তু ফোকাস করা হচ্ছে বা সেটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। এরপরে যে অষ্টম গুরুত্বপূর্ণ লক্ষ্যটি রয়েছে ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ। ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথের এই আলোচনার বিষয়টিতে বা এই লক্ষ্যটিতে যেটি বিশেষ রূপে গুরুত্ব দেওয়া হয়েছে তা হচ্ছে প্রমোট সাস্টেইনড, ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেইনেবল ইকোনমিক গ্রোথ, ফুল অ্যান্ড প্রোডাক্টিভ এমপ্লয়মেন্ট অ্যান্ড ডিসেন্ট ওয়ার্ক ফর অল। এখানে বলা হচ্ছে যে এখানে ইকোনমিক ডেভেলপমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক যে সমস্ত লক্ষ্যগুলি রয়েছে সে লক্ষ্যগুলি পূরণ করতে গেলে আবশ্যিক যে বিষয়টি সেটি হচ্ছে অর্থনৈতিক পরিবর্তন বা অর্থনৈতিক ক্যাপাসিটি বিল্ড করা। আর এই অর্থনৈতিক যে ডেভেলপমেন্ট বা ইকোনমিক যে ক্যাপাসিটি বিল্ড করা বা ইকোনমিক ক্যাপাসিটিকে যে এনশিওর করা বা এনশিওর করার ক্ষেত্রে যেটি দরকার তা হলো সেটি হচ্ছে যে সাস্টেনেবল ইকোনমিক গ্রোথ। কারণ কি? কারণ একটি সাস্টেনেবল ফিউচার গঠন করতে হলে, অর্থাৎ কামিং ফিউচার বা কামিং জেনারেশনের যাতে তাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে এবং তাদের নিজেদের অস্তিত্ব রক্ষা করার ক্ষেত্রে কোনো রকমের সমস্যার সম্মুখীন হতে না হয়, সেই বিষয়টিকে এনশিওর করার জন্য, সেটিকে নিশ্চিত করার জন্য সমগ্র বিশ্বের সম্মিলিত জাতিপুঞ্জের অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলি এই জায়গাটিকে ফোকাস করবে, যেটিকে বলা হচ্ছে সাস্টেনেবল ইকোনমিক গ্রোথ। এবং বলা হচ্ছে পাশাপাশি আরেকটি জিনিস বলা হচ্ছে যে প্রোডাক্টিভ এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হবে, অর্থাৎ এমন এমপ্লয়মেন্ট তৈরি করা দরকার যেটি হবে প্রোডাক্টিভ, অর্থাৎ উন্নয়নশীল, গঠনমূলক। সেখানে সময় বা অর্থের অপচয় হবে না, অর্থাৎ অপচয়টাকে যথার্থরূপে নিরাময় করতে হবে বা কমাতে হবে। যেখানে জব গ্রোথটাকে বাড়াতে হবে, অর্থাৎ কর্মের সংস্থান বাড়াতে হবে, আত্মনির্ভরতার জায়গাটিকে বাড়াতে হবে। এবং পাশাপাশি আরেকটি জিনিস বলা হয়েছে
যে এইগুলো যদি এগুলো নিরাময় করতে হয়, তাহলে কিন্তু আরও কতগুলি যে সমস্ত সামাজিক ব্যাধি বা বিভিন্ন রকমের দুর্নীতি বা বিভিন্ন রকমের সমস্যা আন্তর্জাতিক জাতীয় স্তর এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা দেখতে পাই, তার মধ্যে যেমন হচ্ছে যে জোর করে শ্রমিককে কনভার্ট করা, অর্থাৎ শোষণ করা। হ্যাঁ, তারপরে হচ্ছে যে বিষয়টি সেটি হচ্ছে যেমন দাস রূপে সাধারণ মানুষকে দাসে রূপান্তর করা। একই রকমভাবে আরেকটি জিনিস বলা হয়েছে হিউম্যান ট্রাফিকিং, মানে যেমন হচ্ছে মানব দেহ বা মানুষকে কেনাবেচা করা, এই ধরনের, বা মানব অঙ্গকে বা অর্গানসগুলোকে কেনাবেচা করা। এই যে বিভিন্ন রকমের যে ক্রাইম, সেই ক্রাইমগুলো যদি সোসাইটিতে থাকে, সে সোসাইটিতে থাকলে এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে গোল, সে গোলটিকে কোনো রকমভাবে পূরণ করা বা রিচ করা সম্ভব নয়। সেজন্য বলা হচ্ছে যে 2030 সালের মধ্যে এই লক্ষ্যটিকেও অ্যাচিভ করতে হবে। প্রোডাক্টিভ এবং ডিসেন্ট ওয়ার্কের যেন অপশান থাকে, সকলেই যেন যথার্থভাবে কাজ করার একটা সুযোগ পায়, যথার্থ কাজ করার একটা স্কোপ থাকে, সবার যাতে জব ফেসিলিটি থাকে, যেন সবাই জবে অংশগ্রহণ করতে পারে, এবং সে জব যদি ইন্ডিপেন্ডেন্ট স্বাবলম্বী হয়, অর্থাৎ নিজের থেকে আত্মনির্ভরশীল হওয়ার একটা সুযোগ পায়, সেই জায়গাটাকে রাষ্ট্রীয় ব্যবস্থা গুরুত্ব দিতে হবে। অর্থাৎ সবসময় চাকরি দিয়ে, সরকারি চাকরি দিয়ে এই যে কর্মের যে চাহিদা, সেটিকে ফুলফিল করা সম্ভব নয়। এখানে ব্যক্তিকে স্বাবলম্বী করে তুলতে হবে, ব্যক্তিকে নিজের ডেভেলপমেন্ট বা নিজের বিকাশের দিকে ফোকাস করতে হবে। তার ফলস্বরূপ তার উপর ভিত্তি করে কিন্তু তারা নিজেদেরকে স্বাবলম্বী করতে পারবে, এবং সেই জন্য এন্টারপ্রেনিয়রশিপের দিকে অধিক গুরুত্ব দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে, এবং তার মধ্য দিয়ে জব ক্রিয়েশন হবে। এই এন্টারপ্রেনিয়রশিপের যে বিষয়টি, স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে কিন্তু এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয়। এরপরে সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে গোল, তার মধ্যে যে 9 নম্বর যে গুরুত্বপূর্ণ গোলটি রয়েছে, যেটি 2030 সালের মধ্যে একটি নতুন মাত্রা প্রদান করতে পারে বলে সমগ্র বিশ্বের সম্মিলিত জাতিপুঞ্জের অন্তর্ভুক্ত দেশগুলি বা সে দেশীয় যে সমস্ত লিডাররা এই আন্তর্জাতিক আলোচনা চক্রে উপস্থিত ছিলেন, তারা মনে করেন, তা হলো ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। এই 3টে জায়গা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইকোনমিক গ্রোথের জন্য। হ্যাঁ, বিল্ড রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার। একই রকমভাবে বলা হচ্ছে প্রমোট ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড ফস্টার ইনোভেশন। এই হলো 3টি গুরুত্বপূর্ণ কিন্তু প্যারামিটার হিসাবে এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার কী ধরনের দরকার? এমন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে যেটি যদি কোনো কারণে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয়, সেটাকে যেন নতুন করে রিইউজ করা যায়, নতুন করে যাতে সেটাকে রিসাইক্লিং করা যায়, সেটিকে রিম্যানেজ করা যায়, রেজিলিয়েন্ট করা যায়। এই ধরনের রেজিলিয়েন্সি রয়েছে বা তাকে রিপেয়ারিং করার একটা অপশান রয়েছে। এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এর জায়গাটিকে ফোকাস করতে হবে, অর্থাৎ এমন ইনফ্রাস্ট্রাকচার এর ব্যবস্থা করতে হবে যার ফলস্বরূপ কিন্তু কী হবে, যেন সেটা ইউজ অ্যান্ড থ্রো না হয়ে যায়, সেটাকে যেন প্রপার মেনটেনেন্সের মাধ্যমে, প্রপার রেগুলেশন অ্যান্ড কন্ট্রোলিংয়ের মাধ্যমে সেটিকে যেন অ্যাপ্রোপ্রিয়েটলি কাজে লাগানো যায়। এরপরে আরেকটি বিষয় সম্পর্কে বলা হয়েছে, সেটি হচ্ছে প্রমোট ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এমন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলা হয়েছে, এমন শিল্পায়নের কথা বলা হয়েছে যেটি হবে ইনক্লুসিভ, অর্থাৎ বড়, ক্ষুদ্র, ছোট শিল্পের পাশাপাশি বৃহৎ শিল্প এবং মাঝারি যে শিল্পগুলি রয়েছে সেগুলোকে কিন্তু ইন্টারকানেক্ট করতে হবে। অর্থাৎ যেমন বলা হচ্ছে, বড় শিল্পগুলি অনেকাংশে এই ক্ষুদ্র শিল্প বা মাঝারি শিল্পগুলির উপর নির্ভরশীল হলে তাহলে দেখা যাবে সে বড় শিল্পগুলির গ্রোথের পাশাপাশি এই মাঝারি বা ছোট শিল্পগুলি কিন্তু সাইড বাই সাইড কিন্তু গ্রো করবে বা ডেভেলপ হবে। সেজন্য বলা হচ্ছে এখানে এই ইনক্লুসিভ গ্রোথ বা ইনক্লুসিভ ডেভেলপমেন্টের জায়গাটিকে ফোকাস করা হয়েছে, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প এবং বৃহৎ শিল্পের একটি মেলবন্ধন করার কথা স্পষ্টভাবে বলা হয়েছে। এবং এখানে বলা হয়েছে যে ইনোভেশনকে ফস্টার করতে হবে, অর্থাৎ গঠনমূলক যে জায়গাটি, ক্রিয়েশনের যে জায়গাটি, নতুন কিছু উদ্ভাবনীর যে জায়গাটি বা উদ্ভাবনীর যে সম্ভাবনা রয়েছে, সেগুলিকে যথাযথভাবে যাতে প্রতিষ্ঠা করা যায় বা সেটাকে এনহ্যান্স করা যায়, সেটিকে কিন্তু এই লক্ষ্যে বিশেষ রূপে ফোকাস করা হয়েছে। পাশাপাশি যেমন এখানে বলা হয়েছে এই উদ্দেশ্য পূরণ করতে গেলে কি করতে হবে, বলা হয়েছে যে রাষ্ট্র ব্যবস্থায় এখানে কিন্তু এই ইনোভেশনের ক্ষেত্রে রাষ্ট্র ব্যবস্থায় যে রাষ্ট্রীয় নেতারা রয়েছে, তারা যেন
এনশিওর করে যে এই ইনোভেশনের ক্ষেত্রে তারা কিন্তু অধিক অর্থ ব্যয় করবে এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে অধিক অর্থ ব্যয় করবে। পাশাপাশি যেটা বলা হয়েছে যে যে ডিজিটাল যে ডিজিটাল যে রেভলিউশন, সে ডিজিটাল রেভলিউশন যেন কোনোভাবে সাস্টেনেবিলিটির জায়গাটিকে নষ্ট না করে, উল্টো যাতে এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের জায়গাটিকে এস্টাবলিশ করতে বা যথাযথভাবে রেগুলেট করতে সাহায্য করে, সেই জায়গাটিকেও এই বিশ্বের যে সমস্ত রাষ্ট্রগুলি রয়েছে সকলকে এই জায়গাটিকেও ফোকাস করতে হবে। এবং আরও বলা হয়েছে যে ইনভেস্টিগেটিং ইন সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড ইনোভেশন, এবং বলা হয়েছে যে সাস্টেনেবল ডেভেলপমেন্টকে এনশিওর করার বা সাস্টেনেবল ডেভেলপমেন্টটা কীভাবে এস্টাবলিশ করা যেতে পারে বা সেটিকে রেগুলেট করা যেতে পারে, তার জন্য প্রতিটা মুহূর্তে বা সবসময় সায়েন্টিফিক রিসার্চ এবং সায়েন্টিফিক ইনোভেশন বা ইনোভেটিভ রিসার্চের দিকে ফোকাস করতে হবে এবং রাষ্ট্রীয় ব্যবস্থায় এই জায়গাটিকে অধিক গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে স্পষ্টভাবে। 10 নম্বর যে গুরুত্বপূর্ণ যে লক্ষ্যটি এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের মধ্যে রয়েছে তা হচ্ছে রিডিউসড ইনইকুয়ালিটিস। তো রিডিউস ইনইকুয়ালিটিস কথাটির অর্থ কী, যে সমাজের যে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যে অসাম্য রয়েছে বা বৈষম্য রয়েছে, সে অসাম্য বা বৈষম্য দূর করার উদ্দেশ্যে বা দূর করার জন্য যেটি সবথেকে গুরুত্বপূর্ণ তা হলো যে সমাজ থেকে এরপর যেটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে রিডিউসড ইনইকুয়ালিটি। এই রিডিউস ইনইকুয়ালিটির মধ্যে বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় এই যে আমরা একটা অসাম্য দেখতে পাই, ধনীর সাথে ধনীর যে একটা বৈষম্য, ধনীর সাথে দরিদ্রের যে বৈষম্য, এই বৈষম্যটি কিন্তু সমগ্র বিশ্বে একটি পুরনো ইতিহাস বা পুরনো একটি ঘটনা। ধনীরা চিরকাল ধনী হয় এবং দরিদ্ররা চিরকাল দরিদ্রতম হতে থাকে। তো এই যে বিভিন্ন কারণগুলির জন্য, বিভিন্ন রকমের সমস্যার জন্য, পাশাপাশি বলা হচ্ছে যে বিভিন্ন রকমের ইকোনমিক অপরচুনিটি সকলের কাছে সমানভাবে বণ্টিত না হওয়ার জন্য, অপরচুনিটিগুলো যথার্থভাবে সাধারণ মানুষ অ্যাক্সেস করতে না পারার জন্য এই সমস্যাটি কিন্তু দেখতে পাওয়া যায়। সেজন্য বলা হচ্ছে যে এই রাষ্ট্রগুলিকে, বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্রকে এনশিওর করতে হবে যেন প্রত্যেকটি সাধারণ মানুষ এই যে ইকোনমিক ডেভেলপমেন্ট বা ইকোনমিক গ্রোথের জন্য তারা যেন এই যে সমস্ত অপরচুনিটিগুলো রয়েছে সেগুলো যেন তারা অ্যাক্সেস করতে পারে এবং অ্যাক্সেস করার ক্ষেত্রে কোনো রকমের যাতে সমস্যা বা জটিলতা তারা ফেস না করে, সেইটিকে রেগুলেট করার জন্যই কিন্তু অধিক পরিমাণে গুরুত্ব আরোপ করা হয়েছে বা এটিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরে আমরা যে 11তম যে লক্ষ্য এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের মধ্যে বলা হয়েছে যে এমন নগর গড়ে তুলতে হবে বা এমন কমিউনিটি তৈরি করতে হবে যে কমিউনিটি হবে সাস্টেনেবল কমিউনিটি। বলা হয়েছে যে মেক সিটিজ অ্যান্ড হিউম্যান সেটেলমেন্টস ইনক্লুসিভ, সেফ, রেজিলিয়েন্ট অ্যান্ড সাস্টেনেবল। এখানে বলা হচ্ছে যেখানে যেখানে মানবীয় যে বাসভূমি গড়ে উঠবে, যে নগরগুলি গড়ে উঠবে তা যেন পরিকল্পিত নগর হয় এবং সেই বাসভূমিগুলি যেন পরিকল্পিত হয় এবং এই যে হিউম্যান সেটেলমেন্টস বা যে সিটিগুলো সেগুলি যেন অবশ্যই এই যে ইনক্লুসিভ, অর্থাৎ এখানে ইনক্লুসিভ বলা হয়েছে কি না, তো সব কিছু বিষয় সমস্ত সুযোগ সুবিধা যেমন থাকবে, পাশাপাশি এরকম বলা হচ্ছে যাতে কোনো রকমের যে সমস্ত ভেদাভেদ বা বিচ্ছিন্নতা রয়েছে বা যে ধরনের কার্যক্রম রয়েছে, যে কার্যক্রমগুলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে, সেই সমস্ত কার্যক্রমগুলিকে বা সেই ধরনের কর্ম উদ্যোগগুলিকে উপেক্ষা করার কথা বলা হয়েছে এবং বলা হয়েছে যে এই ধরনের একটি ব্যবস্থা গ্রহণ করা দরকার যেখানে থাকবে রেজিলিয়েন্ট বা যেখানে থাকবে রেজিলিয়েন্সি, যেখানে থাকবে সাস্টেনেবিলিটির মতো বিভিন্ন রকমের ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ড, ফিলোসফিক্যাল টার্গেট পয়েন্ট। এবং সেই জন্যই এখানে বলা হয়েছে যে গ্রিন গোয়িং কথাটি কেন বলা হচ্ছে, যে এই যে সিটি বা হিউম্যান সেটেলমেন্টের মধ্যে যে গ্রিন বা ইকোনমিক দিক থেকে শুরু করে সেটেলমেন্টের প্রত্যেকটি জায়গায় বা সাধারণ জীবনযাপন প্রণালীতে যাতে স্পষ্টভাবে এই সাস্টেনেবিলিটির বিষয়টি রিফ্লেক্ট হয়, সেটি কিন্তু স্পষ্টভাবে এখানে ফোকাস করা হয়েছে। এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে 12 নম্বর যে লক্ষ্যটি সেটি হচ্ছে রেসপন্সিবল কনজামশন অ্যান্ড প্রোডাকশান। রেসপন্সিবল কনজামশন অ্যান্ড প্রোডাকশানের এই আলোচনায় বলা হচ্ছে যে এনশিওর সাস্টেনেবল কনজামশন অ্যান্ড প্রোডাকশান প্যাটার্নস। এই যে উৎপাদন যেন অপরিকল্পিত না হয়,
পরিকল্পিতভাবে উৎপাদিত করতে হবে। এমন কোনো শিল্পাঞ্চল থেকে বা উৎপাদন ক্ষেত্র থেকে এমন কোনো পণ্য বা দ্রব্য উৎপাদন করা যাবে না যার উৎপাদনের জন্য পরিবেশে বিভিন্ন রকমের ক্ষতিকারক উপাদানগুলি রিলিজ হবে। সেজন্য বলা হয়েছে যে এই প্রোডাকশান যেমন থাকবে হচ্ছে সাস্টেনেবল হতে হবে, পাশাপাশি বলা হয়েছে একই রকমভাবে কনজামশন ফেসিলিটিটাও যেন সাস্টেনেবল লেভেলে থাকে। সেই জন্য বলা হয়েছে যে বিজনেস এবং যে কনজামশন বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং কনজিউমারের যে রিলেশনশিপ, সেখানে যেন স্পষ্টভাবে একটি বিষয়কে, একটি ফিলোসফিকে এস্টাবলিশ করা যায়, সেটি হচ্ছে রিসাইক্লিং অ্যাপ্রোচ এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট। এই রিসাইক্লিং অ্যাপ্রোচ এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট এর যে বিষয়টি, এইটিকে যদি নিশ্চিত করা যায় তাহলে দেখা যাবে যে এই যে রেসপন্সিবল যে কনজামশন, অর্থাৎ আমার যতটুকু দরকার, তা জল হোক বা বিভিন্ন রকম প্রাকৃতিক সম্পদ হোক, আমার যতটুকু দরকার সেটি যেন আমি যেন ব্যবহার করতে পারি, অতিরিক্ত ব্যবহার করব না। এবং পাশাপাশি অতিরিক্ত ব্যবহারের জন্য যাতে আমাদের অপচয় যাতে না হয়, সেই অপচয়টাকে প্রোটেক্ট করার জন্য, অপচয়টাকে রক্ষা করার জন্য, আটকানোর জন্য, ঠেকানোর জন্য, এর জন্য কী করতে হবে না, রাষ্ট্রীয় ব্যবস্থায়, রাষ্ট্রীয় উদ্যোগে বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই জন্য বলা হচ্ছে যে রেসপন্সিবল কনজামশন এবং রেসপন্সিবল প্রোডাকশনের যে জায়গাটি, সেটিকে এস্টাবলিশ করা অত্যন্ত আবশ্যক। এরপরে 13তম যে লক্ষ্যটির কথা বলা হয়েছে, সেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য, সেটি হচ্ছে ক্লাইমেট অ্যাকশন। ক্লাইমেট অ্যাকশন কি? ক্লাইমেট অ্যাকশন বলা হচ্ছে যে আমরা জানি যে সমগ্র বিশ্ব আজকে পরিবেশের অশনি সংকেত এর মধ্য দিয়ে যাচ্ছে বা সেটিকে তার সম্মুখীন হচ্ছে। সেটি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের মতো ঘটনা বা ক্লাইমেট চেঞ্জের মতো ঘটনা। এই যে গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জ, এই ধরনের যে সমস্যাগুলি, এই সমস্যাগুলিকে নির্মূল করার জন্য একসাথে সমগ্র বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্রকে যথার্থ পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথা দেখা যাবে যে কোনো একটি প্রান্তে বা কোনো একটি প্রদেশ বা কোনো একটি অঞ্চলের অন্তর্ভুক্ত রাষ্ট্রীয় ব্যবস্থা বা রাষ্ট্রে যে সমস্ত সংকট আসবে প্রাকৃতিক দুর্যোগের কারণে, সে সংকটের মুখ থেকে বা সংকটের সেই জায়গা থেকে তারা কিন্তু নতুন করে নিজেদেরকে স্ট্যাবলিশ করতে পারবে না, নতুন করে রেজিলিয়েন্সের যে ক্ষমতা, সে ক্ষমতা কিন্তু তারা কিন্তু রিফ্লেক্ট করতে পারবে না। আমরা জানি যে প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ যেমন ভূমিকম্প, যেমন সুনামি, এই ধরনের বিভিন্ন রকমের সাইক্লোন বা বন্যা, এর ফলে কি হয়, প্রচুর অর্থ অপচয় হয়, প্রচুর অর্থ নষ্ট হয়। এর ফলে এর ফলে যেটা হয় সেটি হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থায় কিন্তু একটি অর্থনৈতিক ঘাটতি বা অর্থনৈতিক সমস্যা কিন্তু স্পষ্টভাবে দেখা যায়। সেই জন্য বলা হচ্ছে যে এই ক্লাইমেট চেঞ্জকে প্রতিহত করার জন্য বা ক্লাইমেট চেঞ্জকে রক্ষা করার জন্য, আটকানোর জন্য, বা গ্লোবাল ওয়ার্মিংয়ের মতো বিভিন্ন রকমের যে ক্রাইসিস রয়েছে, যেটা পরিবেশের যে সমস্যা, সে পরিবেশের সমস্যাকে নির্মূল করার জন্য সমগ্র বিশ্বের জাতিপুঞ্জের অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলি এই ক্লাইমেট অ্যাকশন নেবে। অর্থাৎ এই পরিবেশ যাতে যথার্থভাবে রক্ষিত হয়, পরিবেশে যাতে কোনো রকমের ক্ষতি না হয়, এবং পরিবেশে যা ক্ষতি হয়েছে তা যেন পুনরায় পুনরুদ্ধার করা যায়, পুনঃপ্রতিষ্ঠা করা যায়, সেই জন্য রাষ্ট্রীয় ব্যবস্থায় বিশেষ উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন। সেই জন্য এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য বা তাৎপর্যপূর্ণ একটি লক্ষ্য, যে লক্ষ্যটিকে পূরণ করা অত্যন্ত আবশ্যক রাষ্ট্রের প্রত্যেকটি অঞ্চলের মানুষের নিজস্ব অস্তিত্বকে সুনিশ্চিত করার জন্য। এরপরে যে ৪র্থতম যে লক্ষ্যটি এখানে ঠিক করা হয়েছিল, তা হলো যে জলের নিচে যে প্রাণ রয়েছে, সে জলজ প্রাণীদের তারাও কিন্তু জীবন সংকটে সম্মুখীন হচ্ছে, তাদের জীবনও কিন্তু বিপন্ন হওয়ার মুখে। এরকম পরিস্থিতিতে বা এমতো অবস্থায় এই জলের নিচে যে সমস্ত প্রাণ রয়েছে বা প্রাণী রয়েছে, তাদেরকেও রক্ষণাবেক্ষণ করা খুবই প্রয়োজন, তাদেরকে কনজারভেশন করা অত্যন্ত প্রয়োজন। কারণ তাদেরকে রক্ষণাবেক্ষণ না করতে পারলে পরিবেশের যে বাস্তুতন্ত্র বা যে বায়োস্ফিয়ার বা ইকোসিস্টেম বা ইকোলজিক্যাল যে সিস্টেম, তা কিন্তু নষ্ট হবে। ফলস্বরূপ কী হবে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হিউম্যান সিভিলাইজেশন কিন্তু সংকটের সম্মুখীন হবে এবং তার পরিপ্রেক্ষিতে হিউম্যান সিভিলাইজেশন কিন্তু বিপন্ন হবে। সেজন্য বলা হচ্ছে যে হিউম্যান সিভিলাইজেশন বা মানবীয় সভ্যতাকে যদি যথাযথভাবে সাস্টেনেবল প্যারামিটার অনুসারে স্ট্যাবলিশ করতে হয় বা সেটিকে রক্ষণাবেক্ষণ করতে হয়, তাহলে যেটি আবশ্যিক
তা হচ্ছে যে সমুদ্রের বা জলভাগের নিচে যে সমস্ত প্রাণী রয়েছে সে প্রাণীগুলোকে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা, তাদেরকে কনজার্ভ করা। সেই জন্য এই লক্ষ্যের এই বিষয়টিকে পূরণ করা প্রসঙ্গে বলা হয়েছে কনজার্ভ অ্যান্ড সাস্টেনেবল ইউজ দ্য ওশেন্স, সিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস। এখানে সেজন্য বলা হচ্ছে সমুদ্র হোক বা সমুদ্র যে সমস্ত সাগর হোক, সাগর বা সমুদ্র বা মহাসাগর যেই নামেই বলা হোক না কেন, তার যে সম্পদ রয়েছে সেই সম্পদগুলোকে যেন সাস্টেনেবল প্যারামিটার অনুসারে যাতে ইউজ করা হয়, সেই দিকে রাষ্ট্রীয় ব্যবস্থায় বা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলিকে ফোকাস করতে হবে বা সেগুলোকে কনসেন্ট্রেট করতে হবে। এবং পাশাপাশি এই রিসোর্সগুলি যেন একবার ব্যবহার করার মধ্য দিয়ে যেন শেষ হয়ে না যায় সেটিকে নিশ্চিত করার কথা বলা হয়েছে, সেটি কনজার্ভ করার কথা বলা হয়েছে। এবং এইভাবেই কিন্তু যেটি বলা হয়েছে যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে টার্গেটটি, সেই টার্গেটটিকে কিন্তু ফুলফিল করা সম্ভব হবে। এরপরে যেটি বলা হয়েছে 15তম যে লক্ষ্যটি, সেটি হচ্ছে লাইফ অন ল্যান্ড, অর্থাৎ ভূখণ্ডে যে সমস্ত প্রাণ রয়েছে বা প্রথম যে প্রাণ তা হলো জলাভাগের প্রাণ, এবং এখানে বলা হচ্ছে ভূপৃষ্ঠের উপরিভাগের যে সমস্ত বা ভূপৃষ্ঠের বা ভূখণ্ডে বা স্থলভাগে যে সমস্ত প্রাণী রয়েছে সে প্রাণীর জীবন সম্পর্কেও কিন্তু বিশেষ গুরুত্ব কিন্তু এখানে দেওয়া হয়েছে। কারণ আমরা জানি যে স্থলভাগের প্রাণীকেও রক্ষণাবেক্ষণ করা বা তাদেরকে রক্ষা করাও কিন্তু অত্যন্ত আবশ্যক। কারণ এটি আবশ্যক কেন না, তো এটি মূল উদ্দেশ্য হচ্ছে যে ইকোসিস্টেমকে প্রোটেক্ট করা। যে ইকোসিস্টেম আমরা কোনো বনভূমিতে আমরা দেখতে পাই, যে ইকোসিস্টেমকে আমরা কোনো জায়গায় বা জলাভূমিতে আমরা দেখতে পাই, যে ইকোসিস্টেম আমরা কোনো শুষ্ক অঞ্চলে আমরা দেখতে পাই, যে ইকোসিস্টেম আমরা পার্বত্য অঞ্চলে দেখতে পাই, সেই ইকোসিস্টেম কিন্তু যথার্থভাবে রক্ষিত হলে পরিবেশে ব্যালেন্স বা সাম্য কিন্তু প্রতিষ্ঠিত হবে বা সমতা বিধান হবে। যদি পরিবেশের যে ব্যালেন্স বা এনভায়রনমেন্টাল ব্যালেন্সকে যদি এস্টাবলিশ করতে হয় বা সেটাকে নিশ্চিত করতে হয়, তাহলে যেটি দরকার তা হচ্ছে এই স্থলভাগের প্রাণীদেরকে যথার্থভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। সেই জন্য এই উদ্দেশ্য প্রসঙ্গে বলা হয়েছে যে প্রোটেক্ট, রিস্টোর অ্যান্ড প্রমোট সাস্টেনেবল ইউজ অফ টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেমটা যাতে যথার্থভাবে বা আঞ্চলিক বা ভৌগোলিক বা স্থলভাগে যে ইকোসিস্টেম রয়েছে সেই ইকোসিস্টেমকে যথার্থভাবে রক্ষণাবেক্ষণ করা দরকার বা রক্ষণাবেক্ষণ করতে হবে, এটি একটি লক্ষ্য। এবং বলা হয়েছে সাস্টেনেবলি ম্যানেজ ফরেস্ট, কমব্যাট ডিজার্টিফিকেশন অ্যান্ড হল্ড অ্যান্ড রিভার্স ল্যান্ড ডিগ্রেডেশন অ্যান্ড হল্ড বায়োডাইভার্সিটি লস। এখানে যেমন বলা হয়েছে যে আজকে স্থলভাগে যে সমস্ত সমস্যাগুলি দেখা যাচ্ছে, যে মরুভূমি সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মরুভূমি দিনের পর দিন মরুভূমি হয়ে যাওয়ার প্রবণতা আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। পাশাপাশি দেখা যাচ্ছে যে ডিগ্রেডেশন, যে রিসোর্সের যে কোয়ালিটি ডিটোরিয়েট করা, যা রিসোর্সের যে কোয়ালিটি নষ্ট হয়ে যাওয়া, সেই রিসোর্সের কোয়ালিটি ডিটোরিয়েট করার জন্য যে সমস্যা বা ক্রাইসিসটা আমরা দেখতে পাচ্ছি, সেটি যাতে না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা দরকার। আর সবথেকে আরেকটি বড় যেটা বিষয়, সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি বিভিন্ন কারণে কিন্তু লুজ হচ্ছে, অর্থাৎ বলা হচ্ছে যে জীববৈচিত্র্যতা কিন্তু অত্যন্ত আবশ্যক একটি বিষয়। প্রকৃতিতে যদি জীববৈচিত্র্যতা যে অবস্থায় রয়েছে তাকে যদি সেই অবস্থায় রক্ষণাবেক্ষণ করা যায়, তাহলে যেটা দেখা যাবে পরিবেশ কিন্তু স্বাভাবিক থাকবে এবং ক্লাইমেটের বিভিন্ন রকমের চেঞ্জগুলো আসবে না। পরিবেশে বা পরিবেশকে প্রোটেক্ট করার জন্য বা ক্লাইমেট চেঞ্জকে আটকানোর জন্য বা ঠেকানোর জন্য আমাদের এই কাজগুলি অত্যন্ত আবশ্যক। যে আমাদেরকে প্রচুর পরিমাণে বনভূমি নির্মাণ করার কথা বলা হয়েছে, বনভূমি তৈরি করার কথা বলা হয়েছে, মার্জিত মাত্রায় সম্পদ ব্যবহার করার কথা বলা হয়েছে, এবং পাশাপাশি বলা হয়েছে বনভূমি, জলাভূমি, মরু অঞ্চল, পার্বত্য অঞ্চল, সেই অঞ্চলে ইকোসিস্টেম যাতে যথার্থভাবে রক্ষিত হয় সেই দিকে আমাদেরকে প্রত্যেকটা মানুষকে সচেতন করা বা প্রত্যেকটি মানুষের দায়বদ্ধতা সম্পর্কে পরিচিত করার উদ্দেশ্যে রাষ্ট্রীয় ব্যবস্থায়, রাষ্ট্রীয় ক্ষেত্রে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে। এরপরে যে লক্ষ্যটি রয়েছে সেটি হচ্ছে পিস, জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশনস। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে সমগ্র বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা দরকার। সমগ্র বিশ্বের একটি ন্যায় বিচার বা সুবিচারের জায়গাটিকে স্ট্যাবলিশ করতে হবে, সেটি কিন্তু বিশেষ রূপে এই লক্ষ্যের মধ্যে স্ট্যাবলিশ করা হয়েছে। অর্থাৎ কোথাও কোনো রকমের ভায়োলেন্স যাতে না হয়। এখানে যেমন মূলত বলা হচ্ছে যে আজকে আমরা দেখেছি যে সন্ত্রাসবাদের মতো একটি বিশ্বের একটি গুরুত্বপূর্ণ সমস্যা
প্রত্যেকটি মানুষের জীবনকে বিপন্ন করেছে, বিভিন্নভাবে প্রভাবিত করেছে। তাহলে এই যে সন্ত্রাসবাদ কিংবা বিভিন্ন রকম বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম কিংবা এই যে বিভিন্ন রকমের ভায়োলেন্স, বিভিন্ন রকমের ধ্বংসাত্মক বিভিন্ন রকম কার্যক্রম, সেই কার্যক্রম যাতে বিশ্বের কোনো অঞ্চলেই সংগঠিত না হয়, তার জন্য আন্তর্জাতিকভাবে এইগুলিকে প্রোটেক্ট করার জন্য, এই ক্রাইম বা কনফ্লিক্ট বা এক্সপ্লয়টেশন ইত্যাদিকে ঠেকানোর জন্য, আটকানোর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। সেই জন্যই এখানে বলা হয়েছে যে প্রমোট পিসফুল অ্যান্ড ইনক্লুসিভ সোসাইটিস ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য এমন একটি সমাজ দরকার, এমন একটি সমাজ গঠন করা দরকার যা হবে কি শান্তিপূর্ণ, যেখানে প্রত্যেকটি মানুষ পারস্পরিকভাবে সহাবস্থান করবে, যেখানে প্রত্যেকটি মানুষের সাথে প্রত্যেকটি মানুষের একটি সুনির্দিষ্ট সম্পর্ক আমরা স্পষ্টভাবে দেখতে পাবো। সেই বিষয়টি কিন্তু এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আরেকটি জিনিস বলা হয়েছে যে প্রত্যেকটি মানুষের অধিকার রক্ষণাবেক্ষণের জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য, যাতে বা তার জন্য ন্যায় নীতি প্রতিষ্ঠার বিষয়টিকেও প্রকাশ করা খুবই প্রয়োজন। আরও বলা হয়েছে যে কার্যকরী এবং যেটা অ্যাকাউন্টেবিলিটি রয়েছে, ইনক্লুসিভ রয়েছে এমন কিছু নিয়মকানুন, নীতি আদর্শ ইত্যাদি কিন্তু চর্চা করা বা অনুশীলন করা প্রয়োজন। যে সমস্ত নিয়মের, যে সমস্ত পারস্পরিক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গৃহীত কোনো সিদ্ধান্ত বা নিয়ম ইত্যাদি যাতে যথার্থ হয়, ইত্যাদি যাতে কার্যকরী হয়, সেই কার্যকরী বা যথার্থ নিয়ম নীতি প্রতিষ্ঠা করা বা সেটিকে যথার্থভাবে সমাজের মধ্য থেকে ভায়োলেন্সের মতো, ক্রাইমের মতো বিভিন্ন ঘটনাগুলিকে দূর করতে যাতে এগুলো প্রত্যক্ষ ভূমিকা পালন করে, সেই দিকে প্রকাশ করার কথা বলা হয়েছে। এবং এমন একটি সমাজ গঠন করার কথা বলা হয়েছে যেখানে থাকবে শান্তি, যেখানে থাকবে ন্যায়নীতি, যেখানে থাকবে সুনির্দিষ্ট কোনো প্রাতিষ্ঠানিক নিয়মকানুন বা বিভিন্ন রকম নিয়মকানুন, যেটি মানুষকে একটি নির্দিষ্ট সূত্রে, একটি মানব জাতির অস্তিত্ব রক্ষার্থে প্রত্যেকের সাথে প্রত্যেকের মধ্যে একটি সুনির্দিষ্ট সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে। এরপরে যেটি সর্বশেষ যে লক্ষ্যটি আজকে আমরা এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের মধ্যে আমরা দেখেছি, সেটি হচ্ছে পার্টনারশিপ ফর দ্য গোলস। যে এই যে 16 রকমের গোল সম্পর্কে আমরা আলোচনা করেছি, যেটি লক্ষ্যগুলি ঠিক করা হয়েছে, সে লক্ষ্যগুলি একমাত্র পূরণ করা সম্ভব একটি ভালো অংশীদারিতা বা অংশীদারি সম্পর্কের ভিত্তিতে। সেই জন্য এখানে বলা হয়েছে যে এই যে সহযোগিতা বা কোঅপারেশনটা অত্যন্ত আবশ্যক। সেই জন্য বলা হয়েছে যে 93টি দেশের যে জনপ্রতিনিধি বা যে লিডাররা এখানে উপস্থিত রয়েছেন, এই এই সম্মেলনে উপস্থিত ছিলেন, সেই লিডাররা তাদেরকে অঙ্গীকার করতে হবে যে প্রত্যেকটি রাষ্ট্রের সাথে প্রত্যেকটি রাষ্ট্রের যেন একটা সুনির্দিষ্ট সম্পর্ক যেন গড়ে ওঠে এই লক্ষ্যগুলিকে পূরণ করার জন্য। এই লক্ষ্যগুলিকে পূরণ করার জন্য গ্লোবাল পার্টনারশিপ অত্যন্ত দরকার। আন্তর্জাতিক পার্টনারশিপ ছাড়া এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে লক্ষ্য সেটা কিন্তু পূরণ করা সম্ভব নয়। এই হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যা সাধারণভাবে সমগ্র বিশ্বের নাগরিককে একটি সুনির্দিষ্ট জীবন বা একটি সুনির্দিষ্ট জীবনশৈলী বা একটি ভবিষ্যৎ প্রতিষ্ঠা করার জন্য বা প্রদান করার জন্য বিশ্বের সমগ্র বিশ্বের 193টি দেশের জনপ্রতিনিধিরা এককভাবে 15 বছরের জন্য যে সমস্ত লক্ষ্যগুলি নির্ধারণ করেছিলেন বা যে লক্ষ্যগুলি ঠিক করেছিলেন, সেগুলি সম্পর্কে এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম। আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনেছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।